আমি তো এই 19টা বছর পেলে পুষে বড় করছি। এখন তো যার মেয়ে তার কাছে এনে দিছি, সেই পালুক, সেই খেয়াল করুক মেয়ের দিকে। আমি একটু বিশ্রাম নেই একদিন। কানে গেল না শামসুলের। মেয়ের কাছে বসে আদরে গলায় ডেকে বলল, মামুনি ওঠো, খাবে না তুমি? দেখি ওঠো তো। নড়ে চড়ে বসলো স্পর্শী। বাবার চিৎকারেই ঘুম ভেঙে গেছিল, কিন্তু চোখ বন্ধ করেছিল এতক্ষণ। অলসতা কাটিয়ে বাবার দিকে চেয়ে বলল, আব্বু, আমি এখন ঘুমাবো, তুমি যাও, খেয়ে নাও। মানতে প্রস্তুত নন শামসুল। এনিয়ে বেনিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল ডাইনিং এ। আর সে খেয়ে দিয়ে জিহানের রুমে গিয়েছে। কিছুক্ষণ আগেই লুডো খেলতে দেখে এসেছে পিপাসা। জিহান আরশির 1 ইয়ার সিনিয়র, যার দরুন দুজনের ঠিক ভালোভাবেই বন্ডিং হয়েছে। রাত 1টা। এপাশ ওপাশ ফিরে ভাবনায় মশগুল শামসুল। নিজের ভাগ্যকে নিয়ে খুবই হতাশ সে। আজ এতদিন পর নিজের সন্তানকে কাছে পেলেও স্ত্রীকে কাছে আনতে কিছুতেই পারছে না। একটা অভিমানের দেওয়াল মাঝখানে বরাবর প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। কেন করলো তার তৃষ্ণা এমন? সে কি পারে না জোর করে নিজের অধিকার ফলাতে? সে কি নিজে থেকে তার রুমে এলে শামসুল বাধা দিত? না, মোটেই না। বরং সামনাসামনি কিছুক্ষণ গম্ভীর থাকলেও ভেতরে ভেতরে প্রাণ প্রেয়সীকে বরণ করে ওঠাতো ভালোবাসার দ্বারা। না, ঘুম পাচ্ছে না মোটেও। উঠে বসলো বিছানায়। পানি খেয়ে দরজা হালকা খুলে বাইরে উকি দিল। সবাই এখন ঘুমোচ্ছে। নিত্যদিনের মতো এগিয়ে যেতে লাগলো মেয়েদের ঘরের দিকে। পিপাসা ওদের সাথেই ঘুমায়। এখানে আসার পর থেকেই প্রায় লুকিয়ে লুকিয়ে তৃষ্ণাকে দেখতো শামসুল। সামনাসামনি ওই মুখের দিকে না তাকালেও প্রায় রাতেই দরজা ঠেলে উকি দিয়ে তাকিয়ে থাকতো। কোনো শব্দ না করে আলতো পায়ে হেঁটে রুমের সামনে দাঁড়ালো। ত্রস্ত হাতে রুমের দরজা আলতো খুলতেই ওপাশ থেকে পুরোটা খুলে ফেললো পিপাসা। মুহূর্তেই সামনে পুরুষালীর ছায়া দেখে পিলে চমকে উঠল। গলা শুকিয়ে গেল শামসুলের। এভাবে ধরা পড়ে যাবে সেটা কোসমিন কালেও ভাবেনি। নিত্যদিন তো এই সময় তৃষ্ণা নাক ডেকে ঘুমিয়ে থাকে, তাহলে আজ কেন এমন হলো? বাড়ির মধ্যে সমস্ত দরজা জানালা বন্ধ। ফলস্বরূপ বাইরের চাঁদের আবছা আলোটুকুও পৌঁছয়নি। পুরুষালী দেহের ছায়াটা দেখেই চিৎকার করে উঠল। স্তব্ধ হয়ে গেল শামসুল। দ্রুত কণ্ঠে বলল, আমি 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 চিৎকার করো না, মেয়েদেরকে দেখতে আসছিলাম, কাঁথা আছে কিনা গায়ে দেখতে। আমি যাচ্ছি। বলেই ছুটল রুমের দিকে। ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে বুক চেপে ধরে বিছানায় বসলো। ভয়ে হাত পা জমে যাচ্ছে তার। আজ নিজের বাড়িতেই নিজেকে কেমন চোর চোর অনুভব হচ্ছে। বারবার দোয়া পড়ে বলছে কেউ না উঠুক। দ্রুত পায়ে উঠে লাইট জ্বালালো স্পর্শী। পাশে তাকাতেই দেখলো দরজা খোলা। মা তার সামনেই পিলারের মতো দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে ডাকতেই চমকে উঠলো। চিৎকার করার কারণ জিজ্ঞেস করতেই বলল, কিছু না, পানি খেতে উঠেছিলাম, হয়তো কোনো বিড়াল ছিল। বিরক্ত হলো স্পর্শী। টি টেবিলের দিকে তাকাতেই দেখলো পানি শেষ। জগ হাতে ত্রস্ত পায়ে নিচে নেমে গেল। পানি ভরে উপরে আসতেই দেখলো মা বিছানায় বসা। তাকে পানি খাইয়ে শুইয়ে নিজেও শুয়ে পড়লো। সকালবেলা। সারা রাতের বৃষ্টির পর বেশ বেলা করে ঘুমিয়েছে স্পর্শী। ঘড়ির কাঁটায় মাত্র 8:30। বেশ ফুরফুরে মনে বারান্দায় এলো। বাইরের রোদটা ভীষণ সুন্দর। দ্রুত ফ্রেশ হয়ে গায়ে ওড়না পেঁচিয়ে দ্রুত পায়ে বাগানে এলো। বাড়ির পেছন দিকটায় সূর্যমুখী গাছগুলোতে পানি দিচ্ছে শোভাম ভাই। ছুটে সেদিকটায় গেল। বলল, আমাকে দিন, আমি পানি দেই। শোভাম পিছু ফিরল। স্পর্শীকে দেখে আবারও পানি দেওয়ার মনোযোগ দিল। মুখ তার গম্ভীর। কোনরূপ উত্তর না পেয়ে অবাক হয়ে গেল স্পর্শী। মনে মনে বলল, এই লোকের আবার হলোটা কি? রাতেই তো সুন্দর করে কথা বলছিল, এখন আবার আমাবস্যা নামলো কোত্থেকে? কেউ কথার উত্তর না দিলে তার দিকে ফিরেও তাকায় না স্পর্শী। এই নিয়ম এবারেও বহাল থাকলো। এগিয়ে গেল প্রাচীরের দিকে। ছোট ছোট গাছে আম ধরেছে অস্বাভাবিক মাত্রায়। এগুলোকে ছোট গাছও বলা যায় না, কেননা আম গাছে উঠে তারপর পেরে খেতে হয়। স্পর্শী হতাশ হলো। সে কিভাবে এই গাছে উঠবে? গাছের আরেকটু নিচে যেতেই ঝোপের আড়ালে থাকা মই চোখে পড়ল। নিশ্চিত এটা জিহানের কাজ। আলগোছে শক্ত হাতে মইটাকে গাছের সাথে ঠেস দিয়ে তরতর করে উঠে গেল। দুদিকে যাওয়া দুটো ডালের মাঝখানে বসে একটা আম পারলো। সেটাকে ওড়না দিয়ে মুছে কামড় বসাতেই নিচ থেকে ধমকের সুরে ভেসে আসলো,
স্পর্শী, তুমি গাছে উঠেছো কিভাবে? আর এই সকালবেলা কাঁচা আম খাচ্ছ কেন? খালি পেটে টক খেতে হয় না। দ্রুত নিচে নামো। গাছের নিচে শোভাম ভাইকে দেখতেই ভেংচি কেটে অন্যদিকে তাকালো। অবাক হয়ে গেল শোভাম। পরপর 3বার ধমক মেরেও কাজ হয়নি। স্পর্শী শোনেনি তার কথা, আর না তো উত্তর দিয়েছে। সে নিজ মনে এখনো আম খাচ্ছে। ঠোঁট বাঁকিয়ে হাসলো শোভাম। মইটাকে ধরে তুলে গাছ থেকে 10 হাত দূরে ছুঁড়ে মারলো। এরপর স্পর্শীর উদ্দেশ্যে বলল। মন ভরে খেতে থাকো। হতবাক হয়ে গেল স্পর্শী। চোখ দুটো বড় বড় করে মইয়ের দিকে তাকিয়ে বলল। এটা কিন্তু ঠিক না, একদমই ঠিক না। আপনি মই কেন সরালেন? ভাইয়া মই দিয়ে যান। আরে আজব তো, আমি নামবো কিভাবে? কানে নিল না শোভাম। ত্রস্ত পায়ে হেঁটে বাড়ি ঢুকে গেল। এখন গোসল সেরে তারপর খেয়ে সোজা বাজারে যাবে। প্রায় আধা ঘন্টা বসে থাকার পরেও এদিকে কেউ এলো না। এরিয়া বড় থাকার কারণে চিৎকারও শোনেনি কেউ। বাদ হয়ে গাছ ধরে নিচের ডালে নামলো। এরপর কি করবে স্পর্শী? এখন তো প্রায় 7 ফুট সোজা গাছ, যার কোনো ডালপালা নেই। বেশ কিছুক্ষণ বসে আন্দাজ করে ডাল ধরে ঝুলে পড়লো। মাটি থেকে প্রায় এখনো 2 ফিট উপরে স্পর্শী। বেশ কিছুক্ষণ ওভাবেই ঝুলে রইল লাফ দেওয়ার ভয়ে, কিন্তু হাত ব্যথায় ছিঁড়ে যাওয়ার উপক্রম। শেষে বাধ্য হয়ে ডাল ছেড়ে দিল। মুহূর্তেই ঘাসের উপর ধুম করে পড়ল। ততটা ব্যথা না পেলেও হাত যন্ত্রণা করছে ঝুলে থাকার কারণে। দাঁতে দাঁত পিষে উঠে দাঁড়ালো স্পর্শী। গায়ের ওড়নাটা ঠিকভাবে পরে হনহন করে হেঁটে গেল বাড়ির দিকে। ডাইনিং এ খাবার বাড়ছে বাড়ির মহিলারা। বৃষ্টির কারণে আজকে সবাই দেরি করে উঠেছে। থমথমে মুখ নিয়ে কারোর সাথে কথা না বলেই রুমে গেল স্পর্শী। হাত মুখ ধুতেই ফোনের কথা মনে পড়ল। ফোন কই তার? আরশির কথা মনে হতেই সমস্ত রাগ গিয়ে পড়ল তার উপর। চিৎকার করে ডাকতেই ভয় কাতুরে মুখ নিয়ে রুমে ঢুকলো আরশি। ফোলা ফোলা গাল দুটো চেপে ধরে স্পর্শী বলল। কাল থেকে ফোনটা টিপেছিস, অথচ চার্জ দেওয়ার কথা মাথায় নেই, তাই না? বলেই হাত থেকে ফোন নিল। মুহূর্তেই ছুটে রুম থেকে বেরিয়ে গেল আরশি। ড্রয়িং রুমে খবরের কাগজ পড়ছে শামসুল। আরশি শান্ত পায়ে তার পাশে গিয়ে বসলো। বাবার কোনরূপ সারা শব্দ না পেয়ে গা ঘেঁষে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। কি হয়েছে জিজ্ঞেস করতেই ফোপাতে ফোপাতে বলল। আপুর ফোনটা একটু ধরছিলাম, তার জন্য আমাকে মারছে। আম্মুর ফোন ধরলেও আমাকে মারে, সবাই মারে। আমার ফোন নাই, দেখতেই তো একটু ধরি, তার জন্য মারবে কেন? আমার ফ্রেন্ডদের সবার ফোন আছে, শুধু আমারই নাই। আমাকে একটা ফোন কিনে দিবা আব্বু? বলেই চোরা চোখে বাবার দিকে তাকালো। শামসুল সর্দার আলতো হেসে মেয়ের দিকে তাকালো। এরপর জোরালো কণ্ঠে বলল। আমার মেয়েকে মারে, তাও আবার ফোনের জন্য? কত বড় সাহস! আম্মু, তুমি কারো ফোন ধরবে না। আমরা ব্রেকফাস্ট করেই ফোন কিনতে বের হব, ওকে? চমকে উঠল আরশি। বাবাকে জড়িয়ে ধরে খুশিতে চিৎকার করে উঠল। বলল। আমিও যাব, আমি পছন্দ করে আনবো। ফোন চার্জে লাগিয়ে হাতে নিল স্পর্শী। কাল থেকে কেউ ফোন দিয়েছে কি না চেক করতেই চোখ আটকে গেল আননোন নাম্বারটিতে। এটা আরশির ক্লায়া টিচারের নাম্বার। কালকেই ফোন করেছিল, কিন্তু তার নাম্বার জানলো কিভাবে? এর আগে কি এই নাম্বার থেকে কল এসেছিল? ভাবতেই কল ডিটেলসে ঢুকলো। মুহূর্তেই চমকে উঠলো। পুরো 13 মিনিট 49 সেকেন্ড কথা হয়েছে কাল। অদ্ভুত, একজন ক্লাস টিচার তার স্টুডেন্টের সাথে এতক্ষণ কি কথা বলবে? অনেক আজে বাজে চিন্তা স্পর্শীর মাথায় আসছে। সাথে সাথে নিজের পার্সোনাল সিম দিয়ে সেই নাম্বারে কল দিল। পার্টি অফিসে বসে আছে পরশ। বাজারে মারামারি লেগেছে কিছুক্ষণ আগেই। তবে আজকের কোন দল রাজনৈতিক নয়, ভাই ভাই মিলে জমি নিয়ে বেঁধেছে। পাভেল সেখানেই ছুটে গেছে মাত্র। পাশেই সুজন এসে শুয়ে আছে সোফায়। সেই একভাবে ফোনের দিকে তাকিয়ে কিছু দেখছে। টানা কতক্ষণ এভাবে নীরব দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো পরশ, উদ্দেশ্যে সুজনের কাছে যাওয়া। এরই মধ্যে ফোন বেজে উঠল। টেবিলের উপর পড়ে আছে ফোনটা। হাতে তুলে আননোন নাম্বার দেখে চমকালো না পরশ। এরপর রোজ ডজন খানেক অচেনা নাম্বার থেকে কল আসে। রিসিপ্ট করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে সালাম ভেসে আসলো। পরশ বিনিময়ের সাথে উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। স্পর্শের সন্দেহী দৃষ্টিতে ফোনের নাম্বারের দিকে চাইল। এই কণ্ঠ তার খুবই পরিচিত। অজস্রবার কথা হয়েছে এই কণ্ঠের অধিকারীর সাথে, কিন্তু তাও নিশ্চিত হতে পারল না। সন্দেহী কণ্ঠে জিজ্ঞেস করলো। কে আপনি?
অস্বস্তিতে পড়ে গেল পরশ। এটা তার প্রাইভেট নাম্বার নয়, হাজার হাজার নেতাদের কাছে রয়েছে এমপির এই কন্ট্যাক্ট নাম্বার। ফোন দিয়েই সবাই এক বাক্যে বলে আসসালাম আলাইকুম ভাই, কেউ আবার বলে এমপি সাহেব। এই বাক্যগুলোর সাথেই পরিচিত পরশ, কিন্তু একজন জনপ্রতিনিধির নাম্বারে ফোন দিয়ে পরিচয় জিজ্ঞেস করাটা ভীষণ অপমানের। মনের মধ্যে দাম্ভিকতার সুরে কেউ বলে উঠল, সে কি যেন তেন মানুষ, খুব সাধারণ কেউ যে কোনো মেয়ে ফোন দিয়ে পরিচয় জিজ্ঞেস করবে। মনে মনে মেয়েটাকে ভীষণভাবে অসভ্য মনে হলো। হ্যাঁ, পরশের জানা মতে পৃথিবীতে দুটো অসভ্য মেয়ে আছে, একজন ফোনের ওপাশে আর অন্যজন রয়েছে শিকদার বাড়িতে, যাদেরকে সারাদিন পাশের চেয়ারে সাদরে বসিয়ে অনবরত চড়থাপ্পড় মারলেও ক্লান্ত হবে না সে। কিন্তু এই মেজাজটাকে অতি যত্ন সহকারে চেপে রাখলো। নাম্বারটা প্রফেশনাল, বুঝে শুনে কথা বলতে হবে নিশ্চয়ই। অতি বিনয়ের সাথে ভদ্রতা বজায় রেখে শান্ত কণ্ঠে পরশ বলল, আমি পিরোজপুর দিনের সংসদ সদস্য পরশ শিকদার বলছি, বলুন কি বলবেন। চোখ দুটো বড় বড় করে ফেললো। স্পর্শী দাঁতে দাঁত চেপে বলল, ওহ আপনি, আমি আসছি মহাশয়, অপেক্ষা করুন। বলেই ফোন কেটে দিল। রাগে গা গিজগিজ করছে। এই ক্রিমিনাল লোকটা পুরো 13 মিনিট আরশির সাথে কি বলেছে, তাও ছদ্মবেশে। ও কি আবারও আরশির কোনো ক্ষতি করতে চাইছে, নাকি কোনো রকম ফাঁদে ফেলতে চাইছে? ভাবনার মাঝেই নিচ থেকে বাবার ডাক এলো, হয়তো ব্রেকফাস্টের জন্য ডাকছে। ফোনটাকে সাইলেন্ট মুডে রেখে নিজেকে শান্ত করে নিচে গেল স্পর্শী। সিঁড়ি দিয়ে নামতেই দেখলো শোভাম তার দিকে তাকিয়ে খাচ্ছে আর হাসছে। গা জ্বলে গেল স্পর্শীর। অন্যদিকে তাকিয়ে বাবার কাছে গিয়ে বসলো। পুরো টেবিল আরশির উত্তেজনায় মেতে আছে। বেশ কিছুক্ষণ কান পেতে যা বুঝলো সেটা হচ্ছে আরশিকে বাবা ফোন কিনে দিবে। কারণ করতে গিয়েও আবার চুপ করে রইল স্পর্শী। বাবার প্রথম গিফট মেয়ের জন্য, বাধা দেওয়া মোটেও উচিত হবে না। প্লেটের পরোটার এক পাশ ছিঁড়ে মুখ নিয়ে কামড় বসাতেই আহ করে শব্দ করলো স্পর্শী। পুরো দাঁতগুলো শিরশির করে উঠলো, যেন দাঁতে দাঁত লাগাতে পারছে না। শামসুল শিকদার মেয়ের দিকে তাকালেন, বললেন, কি হলো মামুনি? এতক্ষণে মুখ খুলল শোভাম। খাবার খেতে খেতে বলল, আর কি হবে, ফজর থেকে আম গাছে ঝুলে আছে। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। হুট করে গাছে লাল ওড়না দেখে ভাবলাম কোনো পেতনি আবার বাড়িতে জুটলো। কাছে গিয়ে দেখলাম তোমার বড় মেয়ে কাঁচা আম খাচ্ছে। ভাবো তো ফজর থেকে খোলা দাঁতের অবস্থা কেমন। নাক চোখ কুচকে তাকালো স্পর্শী। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, মিথ্যাবাদী। এরপর বাবার উদ্দেশ্যে বলল, আব্বু তোমার ছেলে মিথ্যা বলছে। আমি ঘুম থেকে উঠেছি 8:30টায় আর একটা মাত্র আম খেয়েছি। উনি তো আমার থেকে মই কেড়ে নিছে। একবার ভাবো তো তাহলে আমি কিভাবে নেমেছি গাছ থেকে। শোভাম খেতে খেতেই বলল, কিভাবে আবার? আমি তো বারান্দা দিয়ে দেখলাম ঝুলে ঝুলে নামছো। ড্রেসিং টেবিলের সামনে বসে আছে স্পর্শী। চুল আঁচড়াতে আঁচড়াতে একবার নিচে উকি মারলো। একটু আগেই বাবা আরশিকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে গেছে নতুন ফোন কিনতে। শোভাম ভাইও বেরিয়ে গেছে, চুলগুলো মাথার উপর বেঁধে ওড়না পরে নিল। এরপর পার্স হাতে বেরিয়ে পড়লো বাইরে। বড় রাস্তার মোড়ে আসতেই রিক্সা গেল। দ্রুত পায়ে পার্টি অফিসে ঢুকলো পাভেল। তড়িৎ গতিতে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো ফোন। এরপর পকেট থেকে ফোন বের করে ভাইয়ের হাতে দিয়ে বলল, আহম্মক হয়ে গেল পরশ। সেম ফোন হওয়ার কারণে সেও চিনতে পারেনি। টেবিল থেকে ফোন বের করে বলল, তোর গার্লফ্রেন্ড ফোন করেছিল, আমার গলার স্বর পেয়ে আজে বাজে বকছে। ফোন হাতে নিয়ে চমকে গেল পাভেল। অচেনা নাম্বার। মনে মনে শুধালো গার্লফ্রেন্ড জন্মালো আবার কোত্থেকে। মস্তিষ্কে চাপ দিতেই আরশির কথা স্মরণে এলো। ও আবার নতুন কোনো সিম দিয়ে কল করলো না তো। আলতো পায়ে ফোনের দিকে তাকাতে তাকাতে দরজার সামনে আসতেই থমকে দাঁড়ালো। সিঁড়ির উপর স্পর্শী দাঁড়িয়ে আছে। মুহূর্তেই মাথায় বাজ পড়লো। ইতিমধ্যেই তাকে পাশ কাটিয়ে স্পর্শী ভেতরে ঢুকে গেছে। পার্টি অফিস আজ জমজমাট। প্রচুর ছেলে পেলে আছে দোতলায়, নিচতলাতেও কম নয়। আসন্ন ঝড়ের পূর্বাভাস পেতেই বা খাড়া হয়ে গেল পাভেল। আলতো পায়ে দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল ভাইয়ের মুখের দিকে। পার্টি অফিস এখন থমথমে, আবহাওয়া শান্ত। তবে এই নিস্তব্ধতা প্রকৃতির স্বাভাবিকতার জন্য নয়, এটা ঝড় আসার পূর্বাভাস। একে কানাঘুষা চলছে রুমের পর রুম।
শামসুল সর্দারের বড় মেয়ে এসেছে শিকদারদের পার্টি অফিসে। এ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। একে একে দোতলা দিয়ে নেমে এসছে ছেলে পেলে। কেউ কেউ উকি ঝুঁকি মেরে বোঝার চেষ্টা করছে আসন্ন ঘটনাকে। স্পর্শী ঠাই হয়ে দাঁড়িয়ে পরশের দিকে তাকিয়ে রইল। হাত দুটো তার বুকে বাঁধা। সামনের চেয়ারেই বসে আছে পরশ। বাহ্যিক দৃষ্টিতে তাকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সেও নানা অঙ্ক করছে। মুহূর্তেই মনে পড়ে গেল কিছুক্ষণ আগে বলা সেই মেয়েটার বাক্যগুলো। ওহ আপনি, আমি আসছি মহাশয়, অপেক্ষা করুন। মুহূর্তেই তীর্যক দৃষ্টিতে পাভেলের দিকে তাকালো। এবারের ঝামেলা তো সে সৃষ্টি করেনি, তাহলে এই মেয়ে পার্টি অফিস পর্যন্ত কেন চলে আসবে? নিশ্চয়ই পাভেল কোনো গোলমাল পাকিয়েছে। উফ, যন্ত্রণা! এই ডাকাত মেয়ে তার পেছনে লাগলো কেন? স্পর্শী একভাবে দাঁড়িয়ে পরশের দিকে বিচক্ষণতার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। সামনের চেয়ারটা দেখিয়ে শান্ত কণ্ঠে বলল। বসতে পারি? পাভেল চোখ দুটো বড় বড় করে তাকালো। এ যেন স্বপ্ন। আহা, সে কি মধুর সুর! গানের ছন্দের মতো শান্ত কণ্ঠে বলা, বুঝতে পারি। অদ্ভুত, এই মেয়ে এত ভদ্রতা শিখলো কোত্থেকে? আচ্ছা, তাহলে কি এই দেখাই কোনো ঝগড়া হবে না? শুধুই কি শুনবে মধুর সুর? পরশ স্পর্শীর মুখের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে ইশারায় বসতে বলল। আশেপাশে ছেলেপেলেরা বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে উকি দিয়ে তাকিয়ে আছে। সুজনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। সে যেন এই জগতে নেই। এক ধ্যানে তাকিয়ে আছে স্পর্শীর দিকে। পাত্তা দিল না। সামনে বসা ভয়ঙ্কর মানবীর উদ্দেশ্যে বলল। কি সমস্যা? স্পর্শীর কোনো ভাবান্তর দেখা গেল না। সে অন্যদিকে তাকিয়ে বিরক্তিকর শব্দ উচ্চারণ করে বলল। আমি তো সেটাই জানতে এসেছি, আপনার সমস্যাটা কি? গম্ভীর কণ্ঠে পরশ বলল। দেখো স্পর্শী, চুপচাপ এখান থেকে বের হয়ে যাও। সবই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। আমি নতুন করে কোনো ঝামেলা পাকাতে চাই না। বরাবর এড়িয়ে চলার চেষ্টা করছে। তোমার মতো একটা অসভ্য মেয়ের সাথে নিজের নাম জড়িয়ে নিজেকে ছোট করতে চায় না। আশা করছি লজ্জা থাকলে এরপর আমার আশেপাশে ঘেঁষার চেষ্টা করবে না। বের হও। অবাক হয়ে গেল স্পর্শী। এতক্ষণে রাগটা তরতর করে বেড়ে উঠল। দাঁতে দাঁত চেপে বলল। ওহো হো, কি ভালো ব্যক্তিত্বের মানুষটা আমার, যার সাথে আমার নাম জড়ালে ছোট হয়ে যাবে। এই, আপনার কি মনে হয় আমি প্রেম করতে এসেছি আপনার সাথে? সিরিয়াসলি, নিজেকে কি ভাবেন? গভীর জলের মাছ, ডুবে ডুবে পানি খাবেন আর কেউ টেরই পাবে না? চোয়াল শক্ত হয়ে গেল পরশের। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল। সংযত হয়ে কথা বলো, এটা আমার অফিস। তো আমি কি করব? এটা আপনার অফিস বলে আমি আমার কথা বলবো না? মুখ বন্ধ করে রাখবো কেন? আমাকে কি আপনার বাড়ি নিয়ে যাবেন এসব কথা শোনানোর জন্য? পরশ বিড়বিড় করে বলল। অসভ্য। কর্ণগোচর হলো স্পর্শীর। গলার স্বরকে উচ্ছে এনে বলল। আপনি অসভ্য, চরম লেভেলের অসভ্য। এই, আপনি আমার বোনের পেছনে কেন লাগছেন? ওর টিচার হিসেবে পরিচয় দিয়ে ওর সাথে কি কথা বলছেন? কোনো লজ্জার ছিটে ফোঁটাও নেই নাকি আপনার মাঝে? আবারও আমার ফোন দিয়েছিলেন কেন? আমার বোনের ক্ষতি করতে চাইছেন? চেষ্টা করে দেখতে পারেন। আর সে গায়ে টোকা লাগার আগেই সেই আঙুল আমি ভেঙে দিব। শুনুন মিস্টার শিকদার, ক্রিমিনালি বুদ্ধিগুলো অন্যত্র খাটান। আমার ফ্যামিলির ধারে কাছেও আসবেন না বলে দিলাম। আপনি কি ভেবেছেন এমপি বলে আপনাকে ভয় পাবো? কর্নিশ করে কথা বলবো? মোটেও না। আপনি একটা চরম লেভেলের অসভ্য এমপি, সম্মান পাওয়ার মোটেই যোগ্য নন, বুঝেছেন? একাধারে চিৎকার করে ঝগড়া করতে করতে হাঁপিয়ে গেল স্পর্শী। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। কাশিও উঠে গেছে। সামনের দিকে তাকাতেই দেখলো হাতে পানির বোতল নিয়ে স্পর্শীর দিকে বাড়িয়ে দিচ্ছে পরশ। সামান্য অবাক হলেও পাত্তা দিল না। এই সময় পানি খাওয়াটা খুবই প্রয়োজন। পরশের হাত থেকে এক প্রকার টেনে নিয়ে গেল বোতল। মুখ খুলে ঢক ঢক করে খেয়ে একবারে নিঃশ্বাস নিল। পানির বোতলটা টেবিলে রাখতেই পরশের দিকে চোখ গেল। সে ঠোঁট কামড়ে তার দিকে তাকিয়ে হাসছে। অবাক হয়ে গেল স্পর্শী। আচমকাই এই হাসির কোনো কারণ খুঁজে পেল না। পরশ স্পর্শীর দিকে কিছুটা ঝুঁকে বসলো। এরপর নিচু স্বরে বলল। তুমি কি জানো বোতলটা আধ খাওয়া ছিল? আমি খেয়েছিলাম। তা বোতলে মুখে ঠোঁট লাগিয়ে তুমি সেম ভাবে খেলে।
খুবই রোমান্টিক ব্যাপার। আচ্ছা, পানির সাথে কি নতুন নতুন কিছু খুঁজে পেলে? বাখারা হয়ে গেল স্পর্শী। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একবার বোতলের মুখে তো অন্যবার পরশের ঠোঁটের দিকে তাকাতে লাগলো। অন্যদিকে হাতের আঙ্গুল দিয়ে অনবরত ঠোঁট ঘষতে লাগলো। সুজন আর বসে থাকতে পারল না। সোফা থেকে উঠে পরশের উদ্দেশ্যে বলল, ভাই এই মেয়েটা কে? আর আপনাকে এভাবে অপমান কেন করছে? আপনিই বা কিছু বলছেন না কেন? এতক্ষণে চেয়ার থেকে উঠে দাঁড়ালো পরশ। পানির বোতলটা হাতে নিয়ে টোকা মারতে মারতে বলল, আরে তেমন কিছু না। শামসুল সর্দারের বড় মেয়ে, বাবার নির্বাচনে হেরে গেছে শুনে হয়তো মাথা ঠিক রাখতে পারেনি, ছুটে এসছে আমার কাছে। অবশ্য এতটা রাগরে কিছু নেই, কতদিনই বা জাল ভোট দিয়ে জিতবে। তবে তার একটা ভুল হয়েছে, আতপাগল মেয়ে কোথায় কখন কি করে বসে ঠিক নেই। অন্তত অন্তত কিছুদিন বেঁধে রাখা উচিত ছিল। তেতে উঠল স্পর্শী, চিৎকার করে বলল, আপনি পাগল, আর জাল ভোটে আমার বাবা নয়, আপনি নির্বাচন করেছেন। অসভ্য এমপি, জঙ্গলির মতো চুল, এরকম গুন্ডা ক্রিমিনালকে সাধারণ মানুষ কখনো ভোট দিবে না। একটু থেমে, এই আপনার রাবার ব্যান্ড তো খুলে যাচ্ছে। ও তো বড় মেয়েদের মতো চুলে কি আর এতটুকু ব্যান্ড আটকাবে? আপনি বরং এক কাজ করুন, এটা দিয়ে চুলগুলো বেঁধে রাখুন, পারফেক্ট হবে। বলেই নিজের খোপায় আটকানো কালো হেয়ার ক্লিপটা পরশের হাতে ধরিয়ে দিল। ভীষণ অসহ্য লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। বারবার বোতলের কথা মনে পড়ছে। শেষে থমথমে পায়ে হেঁটে বাইরে চলে গেল। পাভেল অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর ভাইয়ের উদ্দেশ্যে বলল, এটা কি হলো? পরশ হাতের হেয়ার কাটা এক হাত থেকে অন্য হাতে ক্যাচ নিতে নিতে চেয়ারে বসলো। বলল, নতুন কিছু স্বাদ পেয়েছে তো, তাই খুশিতে উদ্ভ্রান্তের মতো আচরণ করছে। দ্রুত পায়ে হাসি হাসি মুখ নিয়ে টেবিলের দিকে এগিয়ে এলো পাভেল। অতিরিক্ত উত্তেজিত হয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, আমার মনে হচ্ছে আজকে প্রথমবার ঝগড়ে আমরা জিতে গেছি, তাই না? শান্ত ভঙ্গিতে পাভেলের দিকে তাকালো পরশ। পরক্ষণে খপাত করে মাথাটা টেবিলের নিচে চেপে ধরলো। দাঁতে দাঁত চেপে বলল, দ্বিতীয়বার যদি তুই ওই মেয়েকে কোনো রকম কন্ট্যাক্ট করিস, আল্লাহর কসম সেদিন তোর ফোন আমি 14 টুকরা করব। রাগে সারা গা জ্বলে যাচ্ছে স্পর্শীর। সারা গায়ের রক্ত যেন টকবক টকবক করে ফুটছে। কতটা অপমান করলো এই শিকদার। তার বাবাকে নিয়ে ঠাট্টা করছে, তাকে পাগল বলেছে, এটো পানি খাইয়েছে, তার উপর সেটা আবার প্রকাশও করেছে সবার সামনে। উফ, ইচ্ছে করছে ঠোঁট দুটোই ছিঁড়ে ফেলতে। পরক্ষণেই নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলল, না, এমন কিছুই হয়নি। ওই লোক তাকে রাগানোর জন্য এসব বলেছে। আর যদি বোতলে মুখ লাগিয়ে খেয়েও থাকে তাতে প্রবলেম নেই। সে খেয়ে বোতলের মুখ লাগিয়ে রেখেছে অনেকক্ষণ। ঠোঁটের ছোঁয়া নিশ্চয়ই মুছে গেছে। স্পর্শের রাগের উপর তেল ছিটিয়ে দিতে যেন সৃষ্টিকর্তা উঠে পড়ে লেগেছে। সারা রাস্তা হেঁটেও কোনো রিক্সা পেল না। আজব, সবাই কি একসাথে প্ল্যান করেছে নাকি তাকে হেনস্থা করার? অদ্ভুত, সব রিক্সাওয়ালা কি একসাথে যাত্রী পেয়ে গেছে? ভাবতে ভাবতেই ফোন বেজে উঠল। হাতে ওঠাতেই দেখলো স্ক্রিনের উপর চলচল করে অনন্দা লেখাটা ভেসে উঠেছে। নিশ্চয়ই ভার্সিটির কোনো খবর জানাবে। নিজেকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করলো স্পর্শী। এরপর আলতো হাতে রিসিপ্ট করে কানে তুলতেই ওপাশ থেকে বলল, কি রে, তুই কই আছিস? খোঁজই তো নেই। পিরোজপুরে, কেন বলতো? অনন্দা অবাক হলো, বলল, ওখানে কার কাছে উঠেছিস? স্পর্শী সময় নিল। এরপর গম্ভীর কণ্ঠে বলল, বাবার বাড়িতে উঠেছি। আর কোনো প্রশ্ন করবি না, মাথা গরম আছে, কি জন্য ফোন দিয়েছিস সেই পয়েন্টে আয়। অনন্দা ভেংচি মারল। ওপাশ থেকে স্পর্শী দেখলো কি দেখলো না সে ব্যাপারে মোটেই আগ্রহী নয় সে। কিন্তু স্পর্শীর এই কথার বিপরীতে অবশ্যই একটা ভেংচি মারা উচিত। এরপর সিরিয়াস কণ্ঠে বলল, সামনের সপ্তাহে সেমিস্টার, নোটিশ দিয়ে দিয়েছে, প্লিজ চেক করে দেখ। এটা জানাতেই ফোন দিলাম। আর তোর মাথা কি কখনো ঠান্ডা ছিল? আমি তো অল টাইমই শুনেছি মাথা গরম, মাথা গরম।
বলেই কেটে দিল ফোন। হয়তো অভিমান করেছে, করতেই পারে, করাটাই স্বাভাবিক। স্পর্শীর সামান্য খারাপ লাগলো, কিন্তু এই মুহূর্তে ওই অভিমান ভাঙাতে একটুও ইচ্ছে হলো না, যার দরুন ফোনটা পার্সে ঢুকিয়ে সামনের দিকে অগ্রসর হলো। এর মধ্যেই পেছন থেকে এক রিকশাওয়ালা হর্ন বাজালো। উঠে গেল স্পর্শী। এই মুহূর্তে হাঁটতে মোটেই ইচ্ছে হচ্ছে না। বাড়ি ফিরে সরাসরি রুমে চলে গেল। পিপাসা দেখতেই পেছন পেছন এগিয়ে এলো। কোথায় গেছিলি, কেন গেছিলি, কার কাছে গেছিলি ইত্যাদি নানা সব প্রশ্ন করতে লাগলো অনবরত। মায়ের কথায় কোনরূপ সাড়া না দিয়েই ঢুকে গেল বাথরুমে। ঠোঁট ধুতে হবে, না না শুধু ঠোঁট নয়, গোসলই করবে সে। মাথাটা যে পর্যায়ে গরম হয়ে আছে, তাতে এই মুহূর্তে গোসল করাটাই শ্রেয়। বেশ ঘন্টা খানেক ধরে ঠান্ডা পানি দিয়ে গোসল করে বাইরে এলো। মাথায় তোয়ালে পেঁচিয়ে অলস ভঙ্গিতে বিছানায় গা ভাসালো। এরপর কলা গাছের মতো পড়ে থাকলো সারা দুপুর। সারা বাড়ি আমেজে ভর্তি। অতিরিক্ত চিৎকার হই হুল্লোড়ে ঘুম ভেঙে গেল স্পর্শীর। দুহাত দিয়ে কান চেপে ধরে উঠে দাঁড়ালো। মাথার তোয়ালে আরো আগেই খুলে বিছানায় পড়ে আছে। সেটাকে বারান্দায় মেলে দিয়ে এলোমেলো ভেজা চুলে বেরিয়ে এলো রুম থেকে। আলতো পায়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো উৎফুল্ল আরশি নতুন ফোন হাতে সারা বাড়ি লাফাচ্ছে আর সবার ছবি তুলছে। বাবার সামনেই সোফায় বসে হাসছে, যেন এক অপূর্ণ তৃপ্তি পাচ্ছেন তিনি। স্পর্শী এগিয়ে গিয়ে বাবার পাশে বসলো। এরপর ঘুম ঘুম কণ্ঠে বলল, আমার জন্য কি এনেছো? বোকা চাহনিতে মেয়ের দিকে চাইলেন শামসুল। এরপর হেয়ালি করে বললেন, তোমার তো ফোন আছে মামুনি, তাই তো আনিনি। একটু থেমে বললেন, এই তো ফুচকা এনেছি, প্রায় 15 প্লেটের মতো, 2 বোন মিলে খাও। স্পর্শী আলতো হাসলো। প্যাকেট খুলে ফুচকা বের করে খালি একটা ফুচকা মুখে দিল। মুহূর্তেই হো হো করে হেসে উঠল শামসুল। পাশ থেকে ল্যাপটপটা বের করতেই চমকে গেল স্পর্শী। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি কি করে জানলে আমার ল্যাপটপ লাগবে? ছুটে আসলো আরশি। হেয়ালি করে বলল, আমি বলেছি আব্বু আমার ফোন কেনার পর বলেছি আপুর জন্য ল্যাপটপ নাও। ও অনেক দিন ধরে একটা ল্যাপটপ কিনতে চাইছে, মায়া করে দায়িত্ব নিয়ে বলেছি। অথচ তুমি কখনো আমার কথা মনে করে বলতেই না, বরং এই যে ফোন কিনে দিয়েছি তাতেই খুশি নও। হাসলো স্পর্শী। মুহূর্তই খানিক কাটার পর শান্ত কণ্ঠে মাকে ডাকলো। বলল, মা, কাল সকালে আমি ঢাকায় যাচ্ছি। এক্সাম নোটিশ দিয়ে দিয়েছেন, সামনের সপ্তাহে এক্সাম শুরু। আরশির পরীক্ষাও এগিয়ে এসেছে, ওকেও নিয়ে যাচ্ছি আমি সাথে। হাস্য উজ্জ্বল মুখখানি এতক্ষণে অমাবস্যার চাঁদের ন্যায় করে ফেললো আরশি। ছুটে গিয়ে বাবার ডান পাশে বসলো। আহত কণ্ঠে বলল, আব্বু আমি যাব না, আমি তোমার কাছে থাকবো। আমার এক্সাম এখনও 1.5 মাস পর। আপুকে বলে দাও ওর এক্সামের পর আমার বই খাতা নিয়ে আসতে। আমি এখানে বসে বই পড়ব, তারপর গিয়ে পরীক্ষা দিব। আমাদের সাভারের কলেজের এইচএসসিতে বেশিরভাগ স্টুডেন্ট সিটি তো জাহাঙ্গীরনগরে পড়ে। সমস্যা তো হবে না, আমি তোমার কাছে থাকবো। আমি ঢাকা আর যাব না। আবেগে আপ্লুত হয়ে গেলেন শামসুল সর্দার। মেয়েকে জড়িয়ে ধরে বলল, আমার মাকে আমার থেকে দূরে রাখবই না। আমার মা আমার কাছেই থাকবে, কোথাও যাবে না। ক্ষান্ত হলো না স্পর্শী, কিন্তু বাবার সাথে পেরে উঠল না। শেষে বাধ্য হয়েই একা যাওয়ার সিদ্ধান্ত নিল। 2 পা এগিয়ে সামনে এলো পিপাসা। আলতো হেসে বলল, আমিও যাব তোর সাথে। অনেক তো থাকা হলো তোদের সাথে, এবার নিজের ঠিকানায় চলে যাই। পার্লারটাও বেশ কদিন ধরে বন্ধ আছে। তোদের বাবার কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল, পালন করেছি, এখন চলে যাওয়া উচিত। স্পর্শী বাবার দিকে তাকালো, কিন্তু তিনি নীরব। আশাহত হলো স্পর্শী। বাধা দিল না মাকে। তাদের স্বামী স্ত্রীর ব্যাপারে নাক গলানো উচিত নয়। নিজেদের ব্যাপারটা তারা নিজেরাই বুঝুক। মায়ের কথায় সাই দিল স্পর্শী। মুহূর্তেই পুনরায় থমথমে হলো সর্দার বাড়ি। এই থমথমে পরিবেশে দ্রুত পায়ে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো শোভাম। ড্রয়িং রুমে সবাইকে উপস্থিত দেখতেই দাঁড়িয়ে পড়ল। নিজেকে যথাসম্ভব সামলে নিল। এরপর ত্রস্ত পায়ে সোফায় বসলো। স্পর্শীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো,